হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি স্কেপ ভেলোসিটি। তো এটা হচ্ছে আমাদের লেকচার অনেক দিন পর রেকর্ডিং হচ্ছে, কোনো এক সমস্যার কারণে লেকচারগুলো করা হয়নি। তো আবার হচ্ছে আমরা স্টার্ট করছি আমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টার। তো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে কিছু টপিক তো কভার হয়ে গিয়েছিলো। তো আজকে আমরা হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটির যে কনসেপ্টটা, এটা দারুণ একটা কনসেপ্ট। এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে, সব জায়গায় আসে। কিছু সিম্পল ফর্মুলা আছে যেটাকে আমাদের প্রথমে ড্রাইভ করতে হবে এবং বুঝতে হবে। তো চলো প্রথমে হচ্ছে এসকেপ ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কি তার ডেফিনেশনটা একটু বুঝে নিই। তোমরা যদি তোমাদের বইটাকে ফলো করো তো বই দেখবে একটা ডেফিনেশন দেওয়া রয়েছে। সেই বইয়ের ডেফিনেশনটা বুকিস, যাকে বলে বুকিস ডেফিনেশন, সেটাকে আমরা প্রথমে আগে দেখে নিই। তো দেখো কী বলছে যে যে কী বলছে যে ন্যূনতম বেগে ছুড়লে কোনো বস্তু পৃথিবীপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে মুক্তিবেগ বা মুক্তির দ্রুতি বলে। তো বিষয়টা কি, ছবি এঁকে বুঝতে হবে। তো দেখো প্রথমে এই ছবি আঁকি, প্রথমে আমরা আর্থ দিয়ে কনসিডার করি। আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। আর্থকে একটা স্পেরিক্যাল বডি, এটা আর্থের সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। ওকে, এটা হচ্ছে আমাদের আর্থ। তো এই আর্থের ওপরে কোনো একটা পার্সন আছে এখানে দাঁড়িয়ে। সো কী বলছে, বলছে যে ওখানে এসকেপ ভেলোসিটি যে কনসেপ্টটা ডেফিনেশনে বলছে যে ন্যূনতম বেগে কোনো অবজেক্টকে ছুড়ে দিলে, কোন দিকে ছুড়ে দিলে, এখান থেকে বলতে হবে যে পৃথিবীর মহাকর্ষীয় যে ক্ষেত্র থাকে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে, সেই ফিল্ডের কী বলছি, যে কোনো অবজেক্টকে যে ন্যূনতম বেগে ছুড়ে দিলে সেটি পৃথিবীর যে মহাকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায়, তাকেই বলা হয় এসকেপ ভেলোসিটি, যে ন্যূনতম বেগ। তো দেখো আমরা কী জানি, আমরা যদি কোনো অবজেক্টকে এখান থেকে, এই যদি কোনো অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দেয়, সেটা কিছুক্ষণ পরে কিছুটা উচ্চতা পর্যন্ত যায়, ম্যাক্সিমাম একটা উচ্চতা যায়, যার কারণে যদি আমরা পৃথিবী বিশ্ব থেকে এইচ ধরি, এখানে যদি সেই ইনিশিয়াল একটা ভেলোসিটি ইউ দিয়ে দেয় এবং কিছুটা উচ্চতা যাওয়ার পরে তার যে ভেলোসিটিটা সেটা জিরো হয়, ইউ জিরো হয়ে যায়, প্রাথমিক ধরনের অন্তিম ভেলোসিটি ভি জিরো হয়, এবং তারপর সেটা আবার রিটার্ন ব্যাক করে পৃথিবীতে ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ পৃথিবী যে কোনো অবজেক্টকে কী দ্বারা একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? সেই ফোর্সটা কি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্স দ্বারা যে কোনো অবজেক্টকে সে তার নিজের কেন্দ্রের দিকে টান দিচ্ছে, যার কারণে যদি আমরা যে কোনো একটা ভেলোসিটি দিয়ে তাকে ছুড়ি, সেটা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। বাট ডেফিনেশনে আমাদের সামনে ডেফিনেশনে একটা কথা বলছে যে যদি কোনো অবজেক্টকে একটা ন্যূনতম একটা ভ্যালু আছে, যে ভ্যালুতে যদি সেই ভ্যালু বা যে পরিমাণে একটা ভেলোসিটি দিয়ে যদি আমরা ছুড়ে দিই, সেটা এই ফিল্ডের বা এই ফোর্স ফিল্ডের কে ছাড়িয়ে এসে তখন আর কি তার অন্তিম ভেলোসিটি জিরো হয় না, সে তখন আস্তে আস্তে পৃথিবীর ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে যায়। ওকে, সেই বেগটা কত, সেই অন্তিম বা সেই ন্যূনতম বেগ কত হচ্ছে, এই ব্যক্তিটা যদি ন্যূনতম একটা বেগে ছুড়ে দেয়, যেটা কি না এই ফোর্সের বাইরে, এই ফোর্স ফিল্ডের বাইরে সেই অবজেক্টটা চলে যায়, সেই ভেলোসিটিটাকেই আমাদের বার করতে হবে। তো এই বিষয়টা বুঝতে পারলাম, যে কোনো অবজেক্টকে ছুড়ে দিলে সেটা যেমন আমাদের সবসময় হয়ে থাকে, সেটা একটা ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত যায়, তারপর আবার রিটার্ন ব্যাক করে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, ঠিক আছে? কিন্তু বাট আমার এমন একটা ভেলোসিটি আছে যেটা কিনা ওই পৃথিবীর যে ফোর্স ফিল্ড সেটাকে ক্যান্সেল করে সেটাকে ছাড়িয়ে এসে বাইরে চলে যাচ্ছে। তো আমরা এখানে আরেকটা বিষয় দেখে নিই। আমাদের যে স্যাটেলাইটগুলো এখান থেকে ছাড়া হয়, ঠিক আছে? স্যাটেলাইটগুলো এইভাবে ঘুরতে থাকে, তোমরা দেখবে স্যাটেলাইটগুলো একটা পার্টিকুলার অরবিট নিয়ে ঘুরতে থাকে। তো এখন তোমাদের প্রশ্ন আসে, এই যে অবজেক্টগুলো, এইগুলো কিন্তু সেই ভেলোসিটিতে আর নেই, যেই ভেলোসিটিটাকে ছুড়ে দিলে কিনা এটা বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যায় না। এইটা ওই ভেলোসিটি থেকে কম ভেলোসিটি থেকে ওপরে ছুড়ে দেওয়া হয় এবং সেটাকে একটা অরবিটে তাকে স্ট্যান্ড করে দেওয়া হয়, ঠিক আছে? এই অরবিটে ঘুরিয়ে দেওয়া হয়, যেটা কিনা এই অরবিটে ঘুরতে থাকে এবং পৃথিবীর ওই আকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে। এই যেতে চাইছে বাইরের দিকে, বাট পৃথিবীকে নিজস্ব কেন্দ্রের দিকে টান দেয় এবং এটাকে এই বরাবর একটা ভেলোসিটি দেওয়া হয়, ট্যানজেন্ট বরাবর, যার কারণে সেটা এই বরাবর ঘুরতে থাকে। এই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম, এটা আদার্স টপিক। তো এসকেপ ভেলোসিটি হচ্ছে এমন একটা ভেলোসিটি, যেই ভেলোসিটিতে যদি আমরা যে কোনো অবজেক্টটাকে ছুড়ে দিই, সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের বাইরে চলে যায়, ঠিক আছে?
তো সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। দেখো এখানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে পৃথিবী, ধরো এইটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবী থেকে ছুড়ে দিলে অবজেক্টটা বিভিন্ন অরবিট ছোড়ার কারণে বিভিন্ন অরবিট নিয়ে ঘুরতে থাকে। বলতে চাই ধরো একটা অবজেক্টকে আমরা ছুড়ে দিলাম, সেই অবজেক্টটা পৃথিবীর প্রথমে ইলিপ্টিক্যাল পাথ নিয়ে ঘুরতে থাকবে, তারপরে সার্কুলার পাথ নিয়ে ঘুরতে থাকবে। যদি ধরো পৃথিবী থেকে কোনো অবজেক্টকে ছুড়ে দিলে সেটা ফার্স্ট, ধরো যে ভেলোসিটি থেকে ছুড়ে দিলে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের বাইরে চলে যায়, বা তার থেকে যদি কম স্পিডে ছুড়ে দেওয়া হয়, প্রথমে সেটা হতে পারে ছোড়ার কারণে সেটা কোনো একটা অরবিটে গিয়ে ইলিপ্টিক্যাল পথে ঘুরতে পারে, হতে পারে সার্কুলার পথে, হতে পারে আবার ইলিপ্টিক্যাল পাথে ঘুরতে পারে। তারপরে ধরতে পারবো হচ্ছে প্যারাবোলা আছে, ওকে, অবজেক্টটা প্যারাবোলার কারণে চলতে থাকবে। তারপর হচ্ছে হাইপারবোলা। এই যে বিষয়গুলো তোমরা যদি হচ্ছে এসসি বর্মা বুকটা পড়ো, সে এসসি বর্মা বুকে দেওয়া রয়েছে যে এসকেপ ভেলোসিটি কতটা হওয়ার কারণে, মানে কী পরিমাণ হলে এসকেপ ভেলোসিটি এই অরবিটগুলো দেয়। এটাকে এই প্রথমে এইটা পড়তে হয়, তারপর সেকেন্ড এই টপিকটা পড়ায় যে এসকেপ ভেলোসিটি কী হওয়ার কারণে আমাদের অরবিটটা এমন হয়। এটা আমি পড়াবো তোমাদের অন্যভাবে, সুন্দর করে পড়াবো, যেখানে হচ্ছে এখানে এনার্জির একটা বিষয় থাকবে, সেই এনার্জিটার আমি কনসেপ্টটা আগে পড়িয়ে নিই, তারপরে আমি এগুলো পড়াবো যে এসকেপ ভেলোসিটি কী হলে অরবিটগুলো কেমন হয়। ঠিক আছে, আশা করি এইটুকু তো মাথায় এসে যে এসকেপ ভেলোসিটিটা আসলে কি, যেই ভেলোসিটিতে ছুড়ে দিলে সেটা এই ফোর্স ফিল্ডের বাইরে চলে যায় এবং সেটা পৃথিবীতে ফিরে আসে না, তো সেই নিম্নতম ভেলোসিটিটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। তো এটুকু আমরা মাথায় জানলাম। তো এখন আমাদেরকে ওই ফর্মুলাটাকে ড্রাইভ করতে হবে। ওকে, তো চলো প্রথমে আবার এই পৃথিবী আঁকবো। এই যে টপিকটা আমি বলছিলাম কি, এসকেপ ভেলোসিটিটা এক্সপ্লেন হওয়ার পরেই আমরা এটাকে আলোচনা করবো যে এসকেপ ভেলোসিটির মান কী হলে অরবিট চেঞ্জ হয়, ইলিপ্টিক্যাল, সার্কুলার, হাইপারবোলা, প্যারাবোলা। ওকে, তো দেখ এখানে হচ্ছে আমাদের পৃথিবী, এখানে একটা মানুষ, কোনো একটা পার্সন, রামচরণ দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বল রয়েছে এবং বলটাকে একটা ন্যূনতম বেগে ছুড়ে দিল, পৃথিবী পৃষ্ঠ থেকে ছুড়ে দিল। সেই ন্যূনতম বেগটাকে আমরা বলে নাম দিলাম ইউ এসকেপ। ঠিক আছে, ইউ এসকেপ। এবং আমরা জানি পৃথিবী নিজের কেন্দ্রের দিকে একটা ফোর্স দ্বারা আকর্ষণ করে, সেই ফোর্সটা কি F = ক্যাপিটাল G ক্যাপিটাল M মাস অফ দ্য প্ল্যানেট মাস অফ দ্য অবজেক্ট বাই r²। এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ফোর্সটাকে আমরা জানি, যাকে P দ্বারা ডিনোট করা হয়, পোটেনশিয়াল এনার্জি -G ক্যাপিটাল M স্মল m বাই r। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে আমরা এইভাবে ডিফাইন করি। জাস্ট 1 মিনিট, এটাকে V দ্বারা FP লিখলেও হয়, এটা V গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, এইভাবে লেখা হয়। তো এই হচ্ছে বিষয়। দেখো এখানে এখন আমরা এইটা ড্রাইভ করার আগে তোমাকে এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা অনলি অ্যাপ্লিকেবল কখন, যখন আমরা একটা অবজেক্টকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছাড়া হবে। মনে রাখতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে যে অবজেক্টটা ছাড়া হচ্ছে সেক্ষেত্রেই এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। অনলি ফর এসকেপ ভেলোসিটি যখন সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে বা কোনো গ্রহের পৃষ্ঠ থেকে যদি বলা হয় একটা সার্টেন উচ্চতা ছিল তারপর ছাড়া হলে হবে না। অনলি ফর কখন, যখন সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে বা যে কোনো গ্রহ উপগ্রহের পৃষ্ঠ থেকে ছাড়া হবে, তখনই এটা অ্যাপ্লিকেবল। আর একটা এখানে তুমি লিখতে পারো আর্থ, অনলি ফর আর্থ সারফেস। ওকে, দ্বিতীয় কি, নো আদার্স ফোর্সেস আর প্রেজেন্ট। মানে কি, এই যে গ্র্যাভিটেশন পৃথিবী এবং পৃথিবী থেকে একটা অবজেক্টকে ন্যূনতম একটা ভি বেগে উপরের দিকে ছেড়া হচ্ছে, যার কারণে সেটা ফোর্স ফিল্ডের বাইরে চলে যাবে, ধরুন ইনফাইনাইট দূরত্বে চলে যাবে, মানে কি অসীম দূরত্বে চলে যাবে। সেই অসীম দূরত্ব মধ্যে এই যে আমরা যদি একটা সিস্টেমকে পৃথিবী থেকে অসীম দূরত্ব, মানে কি অসীম দূরত্বকে কী বলা হয়, আর ইকুয়ালস টু ইনফিনিটি, আর টেন্স টু ইনফিনিটি। আর ইকুয়ালস টু ইনফিনিটি হয় না, আর টেন্স টু ইনফিনিটি।
মানে অসীম দূরত্ব মধ্যে যদি আমরা একটা সিস্টেম ধরি, তো সেই সিস্টেমের মধ্যে পৃথিবী এবং ওই অবজেক্টটা যে সিস্টেমের বাইরে, মানে অসীম একটা অবজেক্টকে আমরা ন্যূনতম বেগ দিলাম, যার কারণে সেটা অসীম দূরত্ব চলে গেল। অসীম দূরত্ব যাওয়ার কারণে ধরে নিলাম অসীম দূরত্বকে কেন্দ্র করে যদি আমরা একটা সিস্টেম কনসিডার করি, একটা সিস্টেম আর্থ এবং অবজেক্টে যখন অসীম দূরত্ব, তখন সেই সিস্টেমের মধ্যে শুধুমাত্র ওই পৃথিবী এবং আর্থটাই আছে, এর মধ্যে কোনো রকম আদার্স ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, না কোনো ফ্রিকশন, না কোনো ডিসিপেটিভ ফোর্স, না আদার্স প্ল্যানেট প্রেজেন্ট থাকবে। তখনই কনসিডার করে আমরা এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা ইউজ করতে পারবো। মাথায় রাখতে হবে যে এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা ড্রাইভ করতে পারবো কখন, যখন কিনা একটা অবজেক্ট এবং একটা পৃথিবী বিষয় থেকে ছাড়া হবে, যেটা তখন অসীম দূরত্ব পর্যন্ত যদি আমরা সিস্টেম কল্পনা করি, তার মধ্যে কোনো রকম আদার্স প্ল্যানেট নেই। কারণ প্ল্যানেট চলে আসে, তার মধ্যে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন চলে আসবে, যার কারণে সে আদার্স কন্ট্রিবিউশন তোমাকে ফর্মুলার মধ্যে আনতে হবে। বাট এটা একটা আইডিয়াল কন্ডিশন, ঠিক আছে? এই জন্য তোমাকে অনলি ফর পৃথিবী এবং ওই সিস্টেমটাকে কনসিডার করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, পৃথিবী বিশ্বে তখন ভিই বেগে ছড়া হচ্ছে। তো এই যে সিস্টেমটাকে ধরে কনসিডার করলাম, পৃথিবী এবং ওই যে অবজেক্টটা যখন ইনফাইনাইট, ধরে নাও এই যে এখানে চলে আসলো, এটা হচ্ছে ইনফাইনাইট দূরত্ব। ইনফাইনাইট দূরত্ব কখনোই বলা যায় না এইটুকু দূরত্ব। ধরে নাও এই অসীম দূরত্বে সে চলে আসলো। তো এই অসীম দূরত্বে কি আরটা হচ্ছে কি টেন্স টু ইনফিনিটি, এবং ভি ই ফাইনাল এসকে ভেলোসিটি এটা টেন্স টু জিরো। প্রাথমিক ভেলোসিটি আমরা দিলাম, যেটার কারণে সেটা মহাকর্ষের বাইরে, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের বাইরে চলে গেল, এবং যেতে যেতে সে অসীম দূরত্বে পৌঁছালো এবং সেখানে তার অন্তিম ভেলোসিটি জিরো হয়ে গেল। হতে পারে সেটা জিরো, ওকে, ওটা জিরো হয়ে গেল, ওকে, বুঝতে পারছি। ইনিশিয়াল ভেলোসিটি দিলাম এটা, অন্তিমে আর ইনফিনিটি পর্যন্ত গেলাম, ফাইনাল ভেলোসিটি এটা হলো, ওকে। তো আমাদের এই অন্তিম ভেলোসিটিটাকেই আমাদের অন্তিম বলছি, কারণ ফাইনাল এই ইনিশিয়াল ভেলোসিটি যেটাকে দিয়ে আমরা ছুড়ে দিলাম, যার কারণে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের বাইরে গেল, তো সেটাই আমাদের বার করতে হবে। তো এই জায়গায় আমরা এখন লাগাবো কি, কনজারভেশন অফ এনার্জি সূত্র। কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি সূত্রটা কী ছিল? তোমাকে ইনিশিয়াল, দেখো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সমান সমান ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি। এই ছিল আমাদের কি, আমাদের কনজারভেশন অফ এনার্জির ফর্মুলা। ইনিশিয়াল ভি বলতে পারো ভি, ওকে। তো দেখো ইনিশিয়াল, এখন আমরা আস্তে আস্তে ফর্মুলাটা লাগাবো। দেখো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যখন এটা পৃথিবীর সারফেসে যখন ছিল, তখন এই অবজেক্ট যখন পৃথিবীর সারফেস থেকে তো ছোড়া হচ্ছে, তো পৃথিবীর সারফেসে যখন ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি কী ছিল? পোটেনশিয়াল এনার্জিটি ছিল মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম মাস অফ দ্য প্ল্যানেট মাস অফ দ্য অবজেক্ট বাই আর প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কী হবে? দেখো ফাইনাল পোটেনশিয়াল মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই এটা নিলাম আর ফাইনাল, এটা আর ইনিশিয়াল এভাবে লিখলাম আর ফাইনাল প্লাস হাফ অফ এম ভিই স্কোয়ার। এখন দেখো বিষয়টা মনে রাখতে হবে, দেখো এই জায়গাটা দেখো মাইনাস জি এম স্মল এম বাই এটা আর, এই আরটা কি, এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস। ইনিশিয়াল অবজেক্টটা পৃথিবীর সার্ফেসে ছিল, যার কারণে আমরা আর বসিয়ে দিলাম, প্লাস হাফ অফ এম ভিই স্কোয়ার সমান সমান এটা হয়ে যাবে জিরো। কারণ দেখো এটা ছিল পৃথিবীটা, অবজেক্ট যখন ইনফিনিটি গিয়ে পৌঁছে গেল, তো নিচে যখন আমরা ইনফিনিটি বসিয়ে দেবো, তখন এটা হয়ে যাবে সামথিং বাই ইনফিনিটি জিরো। তাহলে জিরো প্লাস অন্তিম ভ্যালুসিটি ভি কি জিরো, তাহলে জিরো। তাহলে টোটাল টার্মটা আমরা কী পেয়ে গেলাম? জিরো। তো এটাকে ওই এ সাইড ওই সাইড করতে হবে। তাহলে এখানে ধরো, এখানে যদি হয়ে যায় হাফ অফ এম ভিই স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই এম আর। এই হলো বিষয়, এই হলো আমাদের বিষয়। তারপরে হচ্ছে কি, ভিইটাকে এই পাশে রাখলাম, এই এমটা কাটছে, ওই পাশে টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এটা হচ্ছে আমাদের বিষয়। তারপর ভিইটা পেয়ে যাচ্ছে কি, রুট আন্ডার টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর। এই হচ্ছে আমরা পেলাম। তারপরে দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে ভি সমান সমান রুট আন্ডার টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর।
এটাই আমাদের বিষয়। বাট এটা এক্সপ্লেন করার আগে আমরা কি করে নিয়েছিলাম, আমরা অনেক কিছু অ্যাজাম্পশন নিয়েছিলাম যে আদার্স কোনো ডেসিভেসিভ ফোর্স নেই, আদার কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, আদার কোনো প্ল্যানেট এখানে উপস্থিত নেই, শুধু অনলি ফর পৃথিবী এবং ওই অবজেক্টটার মধ্যে ইন্টারাকশান এবং কনজারভেশন অফ এনার্জি ফর্মুলাটা লাগালাম। এইটা লাগিয়ে আমরা এটার প্রুফ পেয়ে গেলাম। তো এই হচ্ছে এর এক্সপ্লেনেশন, এইটুকু। দেখো এই যে লেকচারটা আমি এখন করালাম, এই লেকচারটাকে হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। এই ছবিটুকু ড্রাইভ করলে, এই ছবিটুকু ড্রাইভ করলে করে ফর অবজেক্ট মাস্ট বি থ্রো ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ অর আদার প্ল্যানেটস, নো আদার ফোর্স অফ অ্যাট্রাকশন, নো আদার ফোর্স আর প্রেজেন্ট। এই হচ্ছে দুটো পয়েন্ট। তারপর কনজারভেশন এনার্জিটা অ্যাপ্লাই করলাম, ফর্মুলা আমাদের চোখের সামনে পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো তোমাদের যে ছায়ার বইটা, ওই ছায়ার বইয়ে দেখবে আদার্সভাবে এক্সপ্লেন করা রয়েছে, আদারভাবে অন্যভাবে এইগুলোকে লেখা আছে। তো সেইভাবে তোমরা করতে পারো। এটা কনজারভেশন অফ এনার্জি দিয়ে করলে কি সোজা হয়, বুঝতে সোজা হয়, ওটাও সোজা, সবই সোজা। তো দেখো এই হচ্ছে বিষয়। যদিও এই অবজেক্টটার আমরা হচ্ছে এখন এইটা কি, এই যে ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটাকে লক্ষ্য করলে দেখতে হবে যে এই ফর্মুলাতে যে ফর্মুলাটা আমরা পেলাম, এখানে পৃথিবীর মাস, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা পৃথিবীর রেডিয়াস এটা দেওয়া আছে। বাট এটা আমরা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। দেখো যে কোনো প্ল্যানেটের মাস, যে কোনো প্ল্যানেটের রেডিয়াস, যখন সেটা ওই প্ল্যানেটের সারফেস থেকে ছোড়া হয়, তাহলে এই অবজেক্টটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল ফর অল। ওকে, অ্যাপ্লিকেবল ফর অল। কিন্তু যখন আমরা অনলি ফর, এখন আমরা এটাকে আর্থের জন্য, আমরা তো আর্থের জন্যই ক্যালকুলেট করছিলাম, আর্থের জন্য ক্যালকুলেট করে পরে যে ফর্মুলাটা যেটা আমরা পেলাম, এইটাকে যদি লক্ষ্য করে দেখো, এটা হতে পারে পৃথিবীর মাস, যখন পৃথিবী, এটা পৃথিবীর রেডিয়াস, ঠিক আছে এইটা। তো এখন আমরা স্পেশালি ধরে নেবো আর্থ ধরেই ক্যালকুলেট করলাম, আর্থের জন্যই পেলাম। বাট তুমি এটাকে লক্ষ্য করো, এটা তুমি যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে ইউজ করতে পারো। তো এখানে দেখো আমাকে মেনশন করেই দিই, ফর আর্থ, আর্থ ফর আর্থ মাস এম হচ্ছে কি, মাস অফ আর্থ, এম হচ্ছে মাস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ, ফর্মুলা হচ্ছে এটা। তো এখন দেখো পৃথিবী হচ্ছে এটা, এর উপরে একটা পার্সন দাঁড়িয়ে, তার হাতে একটা বল, সে উপরের দিকে ছুড়ে দিল ইনিশিয়াল ভেলোসিটি ভি দ্বারা, এবং এই অবজেক্টটা হচ্ছে এই ভেলোসিটিতে উপরে জানে। এবং পৃথিবী, আমরা এটাও জানি যে পৃথিবী একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকে, গ্র্যাভিটেশনাল ত্বরণ থাকে জি, যেটার মান কি, যেটার মান হচ্ছে কি, যেটার মান হচ্ছে ক্যাপিটাল জি বাই এ, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, কোনো অবজেক্টের ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানে এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ওকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অভিকর্ষজ ত্বরণ বলে। তো এই অভিকর্ষজ ত্বরণ আমরা পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীষ্ঠের ক্ষেত্রে এটা জানি। তাহলে এই ভির মধ্যে দেখো, এটাকে যদি আমরা একটু গুছিয়ে লেখা, 2gm বাই আর স্কোয়ার, এটাকে গুছিয়ে লিখি, তাহলে আমরা কী পাবো? তো দেখো এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এইটাকে যদি আমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করি, তাহলে কী পাবো? তো দেখো জি সমান সমান কী পেলাম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার। তো দেখো এখান থেকে জি আর স্কোয়ার পাচ্ছি, আর ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। তো দেখো এই মানটাকে আমরা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি, √2 স্মল জি আর স্কোয়ার ডিভাইড বাই আর, আর আর একটা কেটে যাচ্ছে। তাহলে আমরা সিম্পলি কী পাচ্ছি, √2gr ভিই। এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে একটা সূত্র। তো দেখো তুমি এই সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, যদি যখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে এবং রেডিয়াস দেওয়া থাকবে শুধু অনলি, তখন কি করে এস্কেপ ভেলোসিটিটা আমরা বার করতে পারবো। এই হচ্ছে পেলাম, তো এটা পেলাম। তারপরে দেখো পৃথিবী তো আমরা জানলাম। তো পৃথিবীর যে ভলিউম, পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে, এটা স্পেরিক্যাল অবজেক্ট, রেডিয়াস আর,
এটা হচ্ছে আমাদের আর্থ। তো এটা যদি রেডিয়াস আর হয়, তো পৃথিবীর রেডিয়াস যখন আর, তো ধরো না পৃথিবী তো একটা স্পেরিক্যাল বডি, তো স্পেরিক্যাল বডির কী থাকে, একটা ভলিউম থাকে। ভলিউম, ভলিউম মানে কি, আয়তন থাকে, আয়তন। তো এই আয়তন ভিটাকে আমরা কীভাবে লিখতে পারি, ভিটাকে লিখতে পারি 4/3 পাই আর কিউ। বোঝা গেল, যে কোনো স্পেরিক্যাল বডির ভলিউম এটা। এবং ডেনসিটি, যেটাকে আমরা বলি ডেনসিটি, ওটাকে রো দ্বারা ডিফাইন করি, ডেনসিটি, পৃথিবীর ডেনসিটি হচ্ছে কি রো। তো এখন দেখো বিষয়টা কি, এখন আমরা কি করব, দেখো আমরা এসকেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে বার করছি, তার ফর্মুলাটা কী ছিল, 2GM/r। এইটাকে দেখো, তাহলে এই জায়গাটাকে এখন আমাদের বুঝতে হবে। দেখো 2GR আমরা এখানে পেলাম, আর এই হচ্ছে মাস। তাহলে রো সমান সমান আমরা কি জানি, m/v। তাহলে v সমান সমান কী পাবো, রো ইন্টু ভি। তাহলে ভি সমান সমান রো ইন্টু ভি, সরি এম সমান সমান আমরা রো ইন্টু ভি এইভাবে লিখতে পারি। দেখো এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, রো সমান সমান m/v, মাস বাই ভেলোসিটি, মাস বাই ভলিউম যদি হয়, তাহলে মাসটাকে আমরা ডেনসিটি ইন্টু ভলিউম লিখতে পারি। তাহলে এই মাসটাকে আমরা কীভাবে লিখতে পারবো, এইটাকে লিখতে পারবো রো ইন্টু ভলিউম। তাহলে কি পাবো, তাহলে রুট আন্ডার পাবো 2G R বাই রো, তো রো থাকছে, আর 4/3 পাই আর কিউ রুট আন্ডারের মধ্যে। তাহলে এখান থেকে কি হয়েছে, স্কোয়ার, একটা আর কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, 2/3 রো 4 পাই আর স্কোয়ার। এই হচ্ছে বিষয়। তাহলে এইটাকে যদি আবার চলে যাব, এখানেই লিখে দিই আমি, পাচ্ছি কি 8/3 রো ক্যাপিটাল জি পাই রো জি ক্যাপিটাল জি আর স্কোয়ার। তো এই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা এসকেপ ভেলোসিটি ফর আর্থ ইন টার্ম অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইন টার্ম অফ রেডিয়াস এবং ডেনসিটি, ইন টার্ম অফ ডেনসিটিতে। তাহলে এই যে ফর্মুলাগুলো আমি ড্রাইভ করলাম এতক্ষণ ধরে, তোমাদের ছায়ার বইতে দেখবে শুধু একটা করেই ছেড়ে দেওয়া আছে, বাট এই যে ফর্মুলাগুলো কীভাবে ড্রাইভ করলাম, ভলিউমকে কীভাবে লিখলাম, মাসকে কীভাবে লিখলাম, এই যে বিষয়গুলো, এটাকে তোমার মাথায় রাখতে হবে, প্রতিটা ফর্মুলা তোমার মাথায় রাখতে হবে, তাহলেই এক্সামের কোশ্চেনগুলো সলভ করা যাবে। তো এই হচ্ছে, তাহলে একটা স্লাইড নিই। তাহলে যেসব ফর্মুলাগুলো আমরা পেলাম, যদি এখানে লিখি আমি এক করে, ভি সমান সমান পেলাম রুট আন্ডার 2GM/r, ভি সমান সমান পেলাম রুট GR পেলাম, ভি সমান সমান পেলাম রুট আন্ডার 8/3 পাই রো ক্যাপিটাল জি আর স্কোয়ার, এটা পেলাম তো, পাই রো জি ক্যাপিটাল জি আর স্কোয়ার। ওকে, এই যে ফর্মুলাগুলো আমরা পেলাম অনলি আর্থের জন্য আমরা পেয়ে গেলাম আর্থ। বাট এই ফর্মুলাটাকে তুমি যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো আমরা যদি এখন জি এর মান, আর এর মান এবং ডেনসিটি যদি বসিয়ে দিই, যদি দেওয়া থাকে, তাহলে তুমি ভিটা কি পাবে, তোমরা ক্যালকুলেট করে এটা লিখতে পারবে। দেখো আমি এখানে বলে দিই, আর হচ্ছে কি পৃথিবী 64,400 কিলোমিটার, ওকে, রেডিয়াস অফ দ্য আর্থ। আর জি হচ্ছে কি, জি এর মান হচ্ছে, আমি তো বলে গেলাম জি এর মান, ওয়েট, জি এর মান হচ্ছে 6.6, জাস্ট ওয়েট, জি এর মান ভুললে চলবে না, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ভুললে চলবে না, মনে রাখতে হবে সবসময়। তা আর এর মান পেলাম, তো আর এর মানটাকে আমরা আবার কীভাবে লিখতে পারবো এটাকে, আর এর মানটাকে আমরা লিখতে পারবো 6.4 ইন্টু 10⁻6 মিটার। দেখো সব একই ইউনিটে নিয়ে আসতে হবে। যখন তুমি ভি এর মানটা তুমি এসআইতে বার করবে, তখন এটাতে তোমার কিলোমিটারে দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে আসলাম, কনভার্ট করলাম। তুমি যখন সিজিএসে বার করবে, তখন এটাকে তোমার সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, রেডিয়াসটাকে তোমার সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে যখন আমরা এই সব ভ্যালুগুলো এই ফর্মুলাটাতে বসাবো, তখন তুমি ভির মানটা পেয়ে যাবে 11.2 মিটার পার
সেকেন্ড, সরি এটা হবে কিলোমিটার পার সেকেন্ড। যখন কিলোমিটার পার সেকেন্ড যখন তুমি এই মানগুলো বসাবে, ওকে, কিলোমিটার পার সেকেন্ড, এবং এটাকে মিটারে নিলে হয়ে যাবে, মিটারে থেকে তোমার যদি মিটারে নাও তাহলে তোমাকে ভ্যালুটা পাবে 11,200 মিটার পার স্কোয়ার। দেখো এই ভ্যালুগুলো কিন্তু আমি পুট করলাম না, ফর্মুলা যখন আমি ড্রাইভ করলাম, আশা করি এটাও তোমরা নিজেরা বার করে নিতে পারবে, নিজে নিজে বার করা শিখতে হবে। বাই ইউর সেলফ, না পারলে আমি কমেন্টে জানাতে হবে, আমি ড্রাইভ করাবো। ফর্মুলাও পুট করে যদি মান পুট করে যদি মান যদি না, ভ্যালুগুলো পুট করে যদি মান না বার করতে পারো তাহলে বৃথা হয়ে যাবে। সব কিছু একটা টিচার করে দিতে পারে না, ঠিক আছে? টিচারের কাজ তোমাকে ফর্মুলা ড্রাইভ করে দিয়েছে এবং সেখান থেকে যে বেসিক কনসেপ্ট সেগুলো নিজে বার করতে হবে। একজন স্টুডেন্ট যে নিট দেবে, যে আইআইটি দেবে, যেই দেবে, অ্যাডভান্স দেবে, তার ক্ষেত্রে শুধু এইগুলোই এনাফ, বাকিগুলো সে নিজে করে নেবে। ওকে, এটা হচ্ছে একজন আইআইটি স্টুডেন্টের ক্যারেক্টার। তাকে শুধু বলে দেওয়া হবে কি করতে হবে, যে বাকিটা সে ওই ক্যারেক্টারটা নিজেদের মধ্যে আনতে হবে। ওকে, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে এসকে ভেলোসিটি ফর আর্থের মান, যেই ভেলোসিটিতে, যে ইনিশিয়াল ভেলোসিটি থেকে যদি আমরা কোনো অবজেক্টকে ছুড়ে দিই তো সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের বাইরে চলে যাবে, সেটা কখনোই পৃথিবীতে আর ফিরে আসবে না। তো এই হচ্ছে বিষয়। তো দেখো এখানে অনেক কিছু কনসেপ্ট লেখা রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। তোমাদের ছাড়া বইটা খুলবে, ছাড়া বইটা 1.8-এর যে বিষয়টা দেওয়া আছে, এখান থেকে তোমরা চাঁদের বের করতে পারবে, চাঁদ, মুন। মুন পৃথিবীর ক্ষেত্রে যদি এসকেপ ভেলোসিটি দাও 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে এসকেপ ভেলোসিটি ফর মুন কী হবে? এটা পৃথিবীর তুলনায় 1/5 হবে, 1/5 ভাগ অফ আর্থ। মানে কি, এই ভেলোসিটির 1/5 1 ভাগ। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। দেখো তোমাকে বলে দিল যে মুনের এসকেপ ভেলোসিটি বার করো, তুমি এখন বার করতে বসে যাবে না, তোমার যেটা জানা আছে সেটা এই ওপরে ফুট করে দাও, বাই 5 করে দাও, বেরিয়ে যাবে। ওকে, তোমাকে মনে রাখতে হবে চাঁদের এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে পৃথিবীর 1/5 অফ আর্থের। ওকে, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। কারণ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় চাঁদের ব্যাসার্ধ দেখো, রেডিয়াস অফ মুন 1/4 অফ রেডিয়াস অফ আর্থ, সরি এটা মুন হবে, রেডিয়াস অফ আর্থ। বোঝা গেল? এই পয়েন্টটা মনে রাখতে হবে। বোঝা গেল? এই হচ্ছে একটা বিষয়। তারপর আর একটা জিনিস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান অফ মুন, এটা হচ্ছে 1/6 অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অফ আর্থ। এটাকেও তোমাকে মনে রাখতে হবে, এই ভাগগুলো। কোনো সময় চাঁদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করতে হলে কী করে বার করবে? লিখবে 1/6, আর এখানে পৃথিবীরটা বসিয়ে দেবে, এখানে পৃথিবীরটা বসিয়ে দেবে, এই ভ্যালুগুলো তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়। দেখো ওই মানগুলো ওখানে দেখবা এইভাবে লেখা রয়েছে। আশা করি এই যে পয়েন্টগুলো আমি যেগুলো করালাম এখানে, এইটা কীভাবে লিখলাম, এটা কীভাবে লিখলাম, তোমরা ওই 1.8টাকে 3 টাইমস রিডিং মারলেই সমস্ত কিছু ক্লিয়ার হবে। না বুঝলে আবার 3 টাইমস রিডিং মারো, একই জিনিস রিডিং মারো, নিজেই মাথায় ঢুকে যাবে। যত বেশি রিভিশন তত ইজিলি সব কিছু মাথায় ঢুকে যাবে। রিভিশন মাস্ট। এই যে টপিকটা আমি করালাম, এই টপিকটাকে এখন নিজে যে কটা বই থাকবে সেই বই থেকে রিভিশন মারতে হবে। কী বই আমি বলে দিই। তোমাদের বোর্ড একটা বই, কীভাবে পড়তে থাকবে? দেখো তোমাদের WB ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে ছায়া পড়লাম, তারপরে টপিকটা পুরো ক্লিয়ার। তারপর কী করতে হবে? একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, নিজে ড্রাইভ করার চেষ্টা করতে হবে। ওই যে পয়েন্টটা ছোটো করে ওই পয়েন্টের মধ্যে যত কিছু বললাম ওটাকে নিজে একটা খাতায় লিখতে হবে। ছায়ার যতক্ষণ না নিজে লিখতে পারছে ততক্ষণ ছায়ার বইটাকে রিভাইজ মারতে হবে, কমপ্লিট হলো। ছায়ার বইয়ের যে এক্সারসাইজ দেওয়া আছে এই ফর্মুলার আন্ডারে এসকেপ ভেলোসিটি, সেগুলো সব নিজে সলভ করতে হবে, নিজে সলভ করতে হবে। প্রথমে রিভিশন মারলাম, আবার লেকচারটা রিভিশন মারলাম, পুরোটাকে একবার ড্রাইভ করলাম নিজে খাতা বন্ধ করে, বই বন্ধ করে ড্রাইভ করলাম, দেখি হচ্ছে না, আবার রিডিং মারবো, আবার প্র্যাকটিস মারবো, আবার যতক্ষণ দেখবো ওই টপিকটা যতটুকু ঢুকে গেল সবগুলো যখন আমি করতে পারছি, তারপর চলে যাবো ওখানে ফর্মুলাতে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে নিজে সলভ করতে হবে। তারপর আদার্স যে বইগুলো রয়েছে, আদার্স ইরোডোভ
ওকে, এসসি ভার্মা, এইগুলো সলভ করার চেষ্টা করতে হবে। যত চলে যেতে হবে কলেজ স্ট্রিটে গিয়ে ফিজিক্সের যত পুরনো বই আছে প্রবলেম রিলেটেড যে বইগুলো আছে সেগুলো পারচেস করে নিয়ে আসতে হবে, সেইগুলোকেই প্র্যাকটিস করতে হবে বারবার। যদি এইটুকু তোমরা ফলো করতে পারো, আশা করি নিটের নিজেরই 50% তৈরি হয়ে যাবে। 50% কি 60% তৈরি হয়ে যাবে। তারপর তুমি যদি চাও কোচিং নিতে পারো, তো 60% আশা করি নিজেকে তৈরি করাই ভালো। 60% এনাফ। নিটের ক্ষেত্রে তোমাকে 100% পড়তে হয়, আইআইটি জেইর ক্ষেত্রে 60% এনাফ আইআইটি পাওয়ার ক্ষেত্রে। ওকে, সবাই ফুল মার্কস ধরে না, আইআইটিতে সবাই ফুল মার্কস দরকার পড়ে না, তোমাকে এন্ট্রি লেভেল মার্কস পর্যন্তই যথেষ্ট। তাই তোলো না, তাই মাথা ঘাম পড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে আজকে আমাদের এসকেপ ভেলোসিটির কনসেপ্ট আমি ডিসকাস করালাম। আবার হচ্ছে পরবর্তী এই টপিকগুলো শেষ করেই আমি পুরো চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম ওগুলো ধরে ধরে করাবো। ওই টিচার করিয়ে দিয়ে চলে যাবে, ওই এইটা এইভাবে ওইভাবে না, আমি ধরে ধরে পড়াবো। আমি দেখাবো যে এইটা এইভাবে হলো কেন বার করছে, কোথা থেকে বার করতে হবে, কেন মাথায় প্রথমে কেমন টাইপের কোশ্চেন পড়তে গেলে প্রথমে কীভাবে শুরু করতে হবে, এটা করবো কেন, এইসব বিষয়ে আলোচনা করে করে আমি সলভ করাবো। ওই সবাই যেভাবে সলভ করে চলে যাচ্ছে ওইভাবে করালে হবে না, অ্যাকচুয়ালি প্রবলেম নিজে সলভ করতে হবে, টিচার সলভ করে দিলে হবে না, বারবার বলছি। চলো।